এই যে আমার এই মুহূর্তে 1 লক্ষ টাকা লাগবে, তুমি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো, ভীষণ আর্জেন্ট। মোহিনী তার বড় জায়ের কথা শুনে খুবই অবাক হয়। সে তার বাচ্চা ছেলেকে দুধ খাওয়াতে খাওয়াতে বলে, কিন্তু দিদি, আমার কাছে এখন এত টাকা নেই। এই তো কিছুদিন আগেই তুমি 2 লক্ষ টাকা নিলে, আবার আমি এখন কোথায় টাকা পাবো? মোহিনীর কথা শুনে তানিয়া বড্ড রেগে যায়। তোমার সাহস তো কম নয়, তুমি আমার কথার অবাধ্য হচ্ছ। ভুলে যেও না, তোমার কোলে যেই বাচ্চা আছে সেই বাচ্চার আসল মা কিন্তু আমি। দাও, আমার বাচ্চা আমাকে ফিরিয়ে দাও। যতক্ষণ না তুমি 1 লক্ষ টাকার ব্যবস্থা করতে পারবে, ততক্ষণ আমার বাচ্চা আমার কাছেই থাকবে। এই বলে তানিয়া তার ছোট জায়ের কোল থেকে বাচ্চা ছেলেটিকে ছিনিয়ে নেয়, যা দেখে মোহিনী কাঁদতে শুরু করে। দিদি, তুমি এরকম করতে পারো না। এটা এখন তোমার ছেলে নয়, আমার ছেলে। আমি 50 লক্ষ টাকার বিনিময়ে তোমার কাছ থেকে এই বাচ্চাকে কিনেছি, তাই এই বাচ্চার উপর তোমার আর কোনো অধিকার নেই। আচ্ছা, তাই নাকি? তুমি জানো, এখনই যদি আমি শাশুড়িমা কিংবা শ্বশুরমশাইকে ব্যাপারটা বলি, তাহলে কিন্তু তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে ওনারা বার করে দেবে। ছি, তুমি টাকার লোভে এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারো? এত নিচে কিভাবে নামতে পারো? তোমার কাছ থেকে বাচ্চা কিনে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি যদি অন্য কোনো মহিলার কাছ থেকে বাচ্চা কিনতাম তাহলে অনেক ভালো হতো। এই বলে মোহিনী খুবই কান্নাকাটি করতে থাকে। সে কাঁদতে কাঁদতে পুরানো দিনের কথা মনে করতে শুরু করে। মা, সামনেই তো আমার ছেলের 5 বছরের জন্মদিন আসছে। ভাবছি বাড়িতে এবার বড় একটা অনুষ্ঠানের আয়োজন করব। সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবো, কিন্তু অনেক টাকাও তো লাগবে। আপনারা যদি টাকা পয়সা দেন তাহলে আমি সবাইকে নিমন্ত্রণ করতে পারি। যেই থেকে তোমার ছেলে জন্মেছে সেই থেকে ওর ভরণ পোষণের সব খরচ তো আমরাই দিচ্ছি। এতে আবার বলার কি আছে? তোমার স্বামী তো কোনো কাজের নয়, জুয়াখোর তৈরি হয়েছে। যা ইনকাম করে সব টাকা উড়িয়ে দেয়। ছেলে বউকে খাওয়ানোর কোনো মুরদ নেই। যাই হোক, তুমি যাকে ইচ্ছা নিমন্ত্রণ করো। আমার নাতির জন্মদিন আমি পালন করব। সে আমার স্বামী খারাপ হতেই পারে মা, কিন্তু আমি আর আপনার ছেলেই তো আপনাদের বংশের প্রদীপের মুখ দেখিয়েছি। তা না হলে তো আপনার বংশ কখনোই এগোতো না। আপনার একমাত্র বংশধর বলে কথা। আপনার ছোট বৌমা তো 4 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত মা হতে পারলো না। ও আপনাকে কখনোই বাচ্চার মুখ দেখাতে পারবে বলে মনে হয় না। বড় জায়ের মুখে এমন কথা শুনে মোহিনীর খুব খারাপ লাগে। বল্টুর জন্মদিনের মাঝখানে আমাকে টেনে নিয়ে এসে কথা বলার কি মানে? উপরওয়ালা চাইলে আমি নিশ্চয়ই একদিন মা হব। আমার হাতে তো কিছু নেই, সবই তো উপরওয়ালার ইচ্ছা। এখনো উপরওয়ালার ভরসায় বসে থাকবে তুমি? ভালো ডাক্তার দেখাও। নিশ্চয়ই তোমার মধ্যে কোনো সমস্যা আছে, সেই জন্যই এখনো পর্যন্ত সুখবর দিতে পারছো না। আমার তো মনে হয় আপনার ছোট বৌমা বন্ধা। এরকম বন্ধা মহিলাকে বাড়িতে রাখলেও তো অমঙ্গল হবে। আমি কি কিছু ভুল বললাম? হ্যাঁ ছোট বৌমা, তুমি নিজের চিকিৎসা করাও। আমার ছেলেটারও তো বাবা ডাক শোনার ইচ্ছা হয়, কিন্তু ও তোমাকে হয়তো কিছু বলতে পারে না। বড় বৌমার তো ছেলে আছে, তোমারও একটা ছেলে কিংবা মেয়ে হয়ে গেলে আমি আমার সব সম্পত্তি 2 নাতি নাতনির নামে লিখে দেব। এই রে, আমি তো এটা ভেবেই দেখিনি। ছোটর যদি বাচ্চা হয় তাহলে তো আমার ছেলের সম্পত্তির অংশ কমে যাবে। তার মানে ছোটর বাচ্চা না হওয়াই আমার পক্ষে শ্রেয়। অন্যদিকে শাশুড়িমা এবং বড় জায়ের মুখে উল্টোপাল্টা কথা শুনে মোহিনী মনে মনে খুবই কষ্ট পায়। কিন্তু মোহিনীর বাপের বাড়ির পরিবার অনেক ধনী হওয়ায় মোহিনী ঠিক করে সে শহরের বড় বড় ডাক্তারের কাছে নিজেদের চিকিৎসা করাবে। কয়েকদিনের মধ্যেই মোহিনী এবং বিপ্লব শহরের বড় বড় নার্সিংহোম এবং হাসপাতালে নিজেদের চিকিৎসা শুরু করে। সমস্ত খরচ মোহিনীর বাবা মাই বহন করে। অবশেষে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় মোহিনী কোনোদিনও মা হতে পারবে না, কারণ তার জরায়ুতে বিশেষ এক ধরনের সমস্যা আছে। এমন ঘটনা জানার পর মোহিনী ভীষণভাবে ভেঙে পড়ে। সে খুবই কান্নাকাটি করতে থাকে, যা দেখে বিপ্লব বলে, মোহিনী, তুমি এইভাবে ভেঙে পড়ো না। আমি তোমার পাশে আছি সব সময়। আমরা তো বাচ্চা দত্তক নিতে পারি। আমরা বাড়িতে বলবো, আমাদের কোনো সমস্যা নেই। আমরা খুব তাড়াতাড়ি বাবা মা হতে পারবো। তোমাকে শুধু প্রেগনেন্ট হওয়ার নাটক করতে হবে, তারপর চুপি চুপি আমরা একটা বাচ্চা দত্তক নিয়ে নেবো। টাকার লোভে পরে অনেক বাবা মাই তো বাচ্চা বিক্রি করে দেয়। খোঁজ খবর নিতে হবে শুধু। এমন সময় দরজায় কান পেতে তানিয়া তাদের সব কথা শুনে ফেলে। তার মাথায় তখনই বেশ কিছু শয়তানি বুদ্ধি খেলে ওঠে। কিছুক্ষণ পর বিপ্লব বাড়ি থেকে বেরিয়ে গেলে তানিয়া মোহিনীর কাছে যায়।
কি গো, ডাক্তার কি বললো? আজকেও তো তোমরা চেক আপে গিয়েছিলে। হ্যাঁ দিদি, ডাক্তার বলেছে আমার কিংবা বিপ্লবের শরীরে কোনো সমস্যা নেই, আমরা খুব তাড়াতাড়ি বাবা মা হতে পারবো। থাক, আর মিথ্যা কথা বলতে হবে না ছোট। আমি তোমার আর বিপ্লবের সব কথা শুনে ফেলেছি। তুমি কোনোদিনও মা হতে পারবে না। তোমরা আবার টাকার বিনিময়ে বাচ্চা দত্তক নেওয়ারও ভাবনা চিন্তা করছো। তোমার বাবা মায়ের অনেক টাকা পয়সা আছে, তোমাদের তো কোনো চিন্তাই নেই। অন্যের বাচ্চা দত্তক নিয়ে নিজের বাচ্চা বলে চালিয়ে দেবে, তাই তো? বড় জায়ের মুখে এমন কথা শুনে মোহিনী খুবই ভয় পেয়ে যায়। তাই সে আবার কাঁদতে শুরু করে। দিদি, তুমি দয়া করে এই কথাগুলো শাশুড়িমা কিংবা শ্বশুরমশাইকে বলো না, তা না হলে বিপদ হয়ে যাবে। হ্যাঁ, বিপদ তো হবেই, কারণ শাশুড়িমা কালকেই বলছিল বিপ্লবের দ্বিতীয় বিয়ে দেবে। না, এমন হতে পারে না। বিপ্লব আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারে না। এমন হলে আমি মরে যাব, আমি নিজেকে শেষ করে দেব। আরে আরে মোহিনী, শান্ত হও। এখানে আমি তোমাকে ভয় দেখাতে আসিনি, তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি তো আমার ছোট বোনের মতো, তুমি বাইরের লোকের কাছ থেকে বাচ্চা কিনতে যাবে কেন? এতে করে কিন্তু তুমি ফেঁসে যাবে, কারণ এরকম জিনিস লুকিয়ে রাখতে পারবে না। তার থেকে বরং তুমি আমার কাছ থেকে বাচ্চা কিনতে পারো। কি, তুমি আমাকে বাচ্চা দেবে? তুমি বাচ্চা কোথায় পাবে? কোথায় পাবো মানে? আমি বাচ্চা জন্ম দেব? তোমার শরীরে সমস্যা আছে, আমার শরীরে তো কোনো সমস্যা নেই। আমি চাইলে একবার কেন 10-12 মা হতে পারবো। 1 বছরের মধ্যে আমার ছেলে বা মেয়ে যাই হোক না কেন আমি তোমার হাতে তুলে দেব। তবে হ্যাঁ, সেই তো বাইরে থেকে বাচ্চা কিনতে গেলে তোমাকে অনেক টাকাই দিতে হবে। আমাকে খুব বেশি নয়, ওই 50 লক্ষ টাকা দিলেই হবে। কি, 50 লক্ষ টাকা? এটা তো অনেক বেশি। তুমি তো চাইলেই আমাকে এমনি বাচ্চা দিতে পারবে দিদি, কারণ তুমি তো আমাকে সাহায্য করতে চাইছো। তোমার কি মাথা খারাপ? এমনি এমনি কেউ কখনো কাউকে বাচ্চা দেয়? আমি 9 মাস কষ্ট করে গর্ভে বাচ্চা রাখবো, প্রসব যন্ত্রণা সহ্য করব, তার বিনিময়ে আমি কিছুই পাবো না? 50 লক্ষ টাকা তো তোমার কাছে কিছুই নয়। তোমার বাবা মা তো কোটিপতি। তুমি তো জানো আমার স্বামী জুয়ারি মাতাল, আমার ছেলের ভবিষ্যতের কথাও কখনোই ভাবে না। আমি তো এই কাজটা করছি আমার ছেলের ভবিষ্যতের জন্যই। আচ্ছা ঠিক আছে, তাই হবে, কিন্তু তুমি কাউকে সত্যি কথাটা বলে দেবে না তো? আরে না না, কোনোদিনও নয়। আমি তো চাই বাইরের কোনো বাচ্চা যাতে এই বাড়িতে না আসে। অন্য ফ্যামিলির বাচ্চা কেমন হবে না হবে তার কি কোনো ঠিক আছে? তার চেয়ে বরং আমাদের বংশের বাচ্চা আমাদের বাড়িতেই মানুষ হবে। মোহিনী খুব সহজেই তার বড় জায়ের কথায় রাজি হয়ে যায়। মোহিনী যখন বিপ্লবকে ব্যাপারটা জানায়, তখন বিপ্লবও আপত্তি করে না। দেখতে দেখতে খুব তাড়াতাড়ি তানিয়া গর্ভবতী হয়ে ওঠে। এমন সময় মোহিনী সবাইকে জানিয়ে দেয় সে মা হতে চলেছে। সাগরিকা দেবী খুব খুশি হয়ে মোহিনীর খেয়াল রাখতে শুরু করে। অন্যদিকে 7 মাস হতে না হতেই তানিয়া শারীরিক অসুস্থতা দেখিয়ে বাপের বাড়িতে থাকতে চলে যায়। আর মোহিনী অনলাইন থেকে ফেক প্রেগন্যান্সি বেলি কিনে নিয়ে ব্যবহার করতে শুরু করে, যার ফলে কেউ কিছু বুঝতে পারে না। তানিয়া বাপের বাড়ি থেকে ডেলিভারি হতে হাসপাতালে যায়, আর তার একটা পুত্র সন্তান হয়। হ্যালো মোহিনী, আমার ছেলে হয়েছে। তুমি আর বিপ্লব কালকেই 50 লক্ষ টাকা নিয়ে আমার বাপের বাড়িতে চলে এসো। এখান থেকে বাচ্চা নিয়ে তুমি মায়ের বাড়িতে চলে যেও। 2-3 দিন পর তুমি শ্বশুর বাড়িতে ফিরে গিয়ে বলবে তোমার ছেলে হয়েছে, কেউ কিছু জানতে পারবে না, কেমন? এই শুনে মোহিনী এবং বিপ্লব দুজনেই খুবই খুশি হয়। মোহিনী পরের দিনে নিজের বাবার কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়ে তার বিনিময়ে তানিয়া নিজের ছেলে সন্তানকে মোহিনীর হাতে তুলে দেয়। মোহিনী বাচ্চা পেয়ে যেমন খুশি হয়, তার থেকেও বেশি খুশি হয় তানিয়া 50 লক্ষ টাকা পেয়ে। 50 লক্ষ টাকা পেয়ে গেছি আমি। ও মাই গড, এত টাকা আমি জীবনে কখনো চোখেও দেখিনি। আমার খুব শখ ছিল ভারী ভারী সোনা গহনা বানানোর। এই টাকা দিয়ে আমি আমার মনের আশা পূরণ করব। তানিয়া 50 লক্ষ টাকা দিয়ে দামি দামি সোনা গহনা কিনে ফেলে, নিজের জন্য একটা দামি 4 চাকা গাড়িও কেনে, বন্ধুদের সঙ্গে মজা করে ঘুরে বেড়ায়। এভাবে খুব তাড়াতাড়ি তার 50 লক্ষ টাকা শেষ হয়ে যায়। কিন্তু টাকার প্রতি তার অনেক লোভ লালসা হয়ে যাওয়ায় সে আবার মোহিনীর কাছে টাকা চাইতে শুরু করে। একদিন যখন মোহিনী তার বাচ্চা ছেলেকে গান গেয়ে ঘুম পাড়াতে ব্যস্ত থাকে, তখন তানিয়া সেখানে গিয়ে বলে, তোমাকে খুশি দেখে আমার খুব ভালো লাগছে। আসলে আমি তোমার কাছে একটা দরকারে এসেছি। আমি আমার ছেলেকে একটা বড় ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চাই, কিন্তু সেটার জন্য আমার 10 লক্ষ টাকা লাগবে। তুমি আমাকে এখনই 10 লক্ষ টাকা দাও তো। কি বলছো কি দিদি?
10 লক্ষ টাকা কখনো কোনো বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে লাগে? আর তাছাড়া 6 মাস আগেই তো তুমি আমার কাছ থেকে 50 লক্ষ টাকা নিলে। অতগুলো টাকা তুমি কি করলে? আমি টাকাগুলো কি করলাম সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। সেই টাকা অনেক আগেই শেষ হয়ে গেছে। আর তাছাড়া তোমার কোলে যেই ছেলেটা আছে, এই ছেলেটার মূল্য 50 লক্ষ টাকার থেকেও অনেক বেশি। আমি আমার ছেলেকে বিক্রি না করলে তুমি কখনোই মা হতে পারতে না। আমাকে 10 লক্ষ টাকা দাও, না হলে কিন্তু আমি শাশুড়ি মা শ্বশুর মশাইকে সব বলে দেব। এমন কথা শুনে মোহিনী খুব ভয় পেয়ে যায়, আর সে আবার নিজের বাবার কাছ থেকে টাকা চেয়ে তানিয়াকে দিয়ে দেয়। এভাবেই সময় কাটতে থাকে। কিন্তু কিছুদিন ছাড়া ছাড়াই তানিয়া ব্ল্যাকমেল করে মোহিনীর কাছ থেকে টাকা আদায় করতে থাকে। এমনকি তানিয়া মোহিনীর সমস্ত সোনা গহনাগুলোও হাতিয়ে নেয়। তবুও কিছুতেই তার চাহিদা মেটে না। এমনকি একদিন মোহিনী টাকা দিতে অস্বীকার করলে তানিয়া মোহিনীর কোল থেকে বাচ্চা কেড়ে নেয়, যা দেখে বিপ্লব আর কিছুতেই সহ্য করতে পারে না। সে তখনই তার বৌদির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বৌদি, চুপচাপ সোনাইকে ফিরিয়ে দাও, কেননা এই বাচ্চাটা এখন আইনত আমাদের বাচ্চা। মনে আছে সোনাইকে নেওয়ার সময় কয়েকদিন আমি বেশ কিছু ডকুমেন্টসে তোমাকে সিগনেচার করিয়েছিলাম? সেখানে স্পষ্ট লেখা আছে 50 লক্ষ টাকার বিনিময়ে এই বাচ্চাটা তুমি আমাদের বিক্রি করছো। এই বাচ্চাটার উপর তোমার আর কোনো অধিকার নেই। আর এই সোনার বার্থ সার্টিফিকেটটাও আমাদের নামেই আছে। তুমি চাইলেও কিছু করতে পারবে না। আর বেশি বাড়াবাড়ি করলে আমরা তোমার বিরুদ্ধে কেস করব। এমন কথা শুনে তানিয়া কি বলবে বুঝতে পারে না। কিন্তু ঠিক তখনই সাগরিকা দেবী তাদের সমস্ত কথা শুনে ফেলে। সমস্ত কিছু জানার পর সাগরিকা দেবী মোটেই বিপ্লব কিংবা মোহিনীর উপর রাগ করে না, বরং সে তানিয়ার কাণ্ড কারখানায় খুবই অসন্তুষ্ট হয়। বড় বৌমা, এতদিন পর্যন্ত তুমিই আমাকে ছোট বৌমার বিরুদ্ধে উস্কানি দিয়েছ। তোমার কথায় এসে আমি ছোট বৌমাকে অনেক কথা শুনিয়েছি, কিন্তু আমি ভুল করেছি। টাকার লোভে তুমি নিজের বাচ্চা বিক্রি করেছ। বারে বারে বাচ্চার নাম করে ছোট বৌমাকে ব্ল্যাকমেল করে ওর কাছ থেকে টাকা নিয়ে তুমি ওকে পুরো নিঃস্ব করে দিয়েছ। তাতেও তোমার শান্তি হয়নি। আজকে আমি সব সত্যি কথা জেনে গেছি। আমি মোটেও ছোট বৌমাকে বাড়ি থেকে তাড়াবো না, বরং তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। তুমি যেমন, আমার বড় ছেলেটাও তেমনই কুলাঙ্গার হয়েছে। এই বাড়িতে তোমাদের কোনো জায়গা নেই। বেরিয়ে যাও এখান থেকে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে তানিয়া পুরোপুরিভাবে ফেঁসে যায়। এখন তার কাছে ক্ষমা চাওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকে না। সে হাত জোর করে মোহিনীর কাছে ক্ষমা চাইতে শুরু করে। সেদিনের পর থেকে তানিয়া আর কখনোই মোহিনীর কাছ থেকে কোনো রকম টাকা দাবি করতে পারে না, যার ফলে মোহিনী এবং বিপ্লব তাদের ছেলেকে নিয়ে এখন হাসি খুশি বসবাস করতে থাকে। বকখালি পার্ক খুবই মনোরম প্রকৃতির জায়গা ছিল। সেখানে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে দলে দলে বহু পর্যটক বেড়াতে আসতো। আর একবার যে সেখানে আসতো, দ্বিতীয়বার বকখালির সৌন্দর্য তাকে অবশ্যই টেনে নিয়ে আসতো। এমনই সেদিন বিশাল তার গার্লফ্রেন্ড জেসিকাকে বকখালিতে যাওয়ার জন্য বলে। উফ বিশাল, তুমিও না এত জায়গা থাকতে আমাদের গ্রামের পাশে বেড়াতে যাওয়ার কথা বলছো? আজ আমরা কলেজ বাঙ্ক করেছি, কোথায় সকলের চোখের আড়ালে অনেক দূরে বেড়াতে যাব তা নয়, বকখালিতে যাওয়ার কথা বলছো। উফ জেসিকা, তুমিও না শুধু শুধু এত চিন্তা করো। রোজ হাজার হাজার লোকজন আসছে, কাউকে নিয়ে সমস্যা হচ্ছে না। এখন তুমি গেলে তোমাকে নিয়ে সমস্যা হবে। আর আমাদের কেই বা দেখতে পাবে শুনি? আমরা তো আমাদের প্রাইভেট কারে করে যাব, যেখানে গাড়িতে কালো কাঁচ থাকে, বুঝলে? বাইরে থেকে ভিতরের কাউকেই দেখা যায় না। আর বকখালিতে গার্লফ্রেন্ডকে নিয়ে যাবো আমার মনের অনেক দিনের ইচ্ছা। প্লিজ তুমি না করো না। হ্যাঁ সে তো ঠিক আছে মশাই, কিন্তু আমরা ওখানে গিয়েও কি কালো কাজ ঢেকে থাকবো নাকি? সেই তো সকলের সামনে থেকে হাঁটতে হবে। ওহ জেসিকা, তুমি না বড্ড ভয় করো। তুমি তো নিজেই বললে তোমার বাড়িতে শুধু তোমার মা থাকে। তোমার মা কি বাড়ির কাজকাম বাদ দিয়ে তোমার জন্য সিসিটিভি ক্যামেরা লাগিয়ে বসে আছে নাকি? আর তুমি এত ভয় পাও কেন বলো তো? আমি তোমার বাড়িতে তোমার কথা বলেই দিয়েছি, আর কয়েকদিনের মধ্যেই তোমাকে বিয়ে করছি। তাই সময় নষ্ট না করে আমার গাড়িতে উঠে বসো, তাড়াতাড়ি করো। বিশালের কথা শুনে জেসিকা একটু চিন্তিত অবস্থাতেই তার গাড়িতে উঠে বসে। বিশাল কোনো কিছু না ভেবে নিজ মনে গাড়ি চালাতে থাকে। বিশালের কোনো চিন্তা না হলেও জেসিকার তখনও চিন্তা কাটেনি। তাই সে মনে মনে ভাবতে থাকে, হে ঈশ্বর, আজকে তুমি বাঁচিয়ে নিও। সবার সঙ্গে দেখা হলে ক্ষতি নেই, কিন্তু মায়ের সঙ্গে যেন দেখা না হয়, তাহলে সবকিছুই গন্ডগোল হয়ে যাবে। আমি আমার জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু এখন আমি বিশালকে হারাতে চাই না। আরে বেবি, কি এত চিন্তা করে যাচ্ছ? জাস্ট চিল বেবি। এটা আমাদের প্রথম ডেটিং, আমরা কোথায় এনজয় করব তা নয়।
এই না না, এরকম কোনো ব্যাপার নয়। এই তো আমি হাসছি, তুমি গাড়ি চালাও না, চালাও। এভাবেই কথা বলতে বলতে তারা বকখালির পার্কের গেটে পৌঁছে যায়। গেটে পৌঁছে গেটের দিকে তাকাতেই জেসিকা চমকে ওঠে। সে গাড়ি থেকে নামা মাত্রই বলে, এই বিশাল, চলো চলো এখান থেকে, আমি এখানে এক মুহূর্ত দাঁড়াতে পারবো না, তুমি এখান থেকে এক্ষুনি চলো। হোয়াট হ্যাপেন? জেসিকা, তোমার কি হলো? তুমি কি এখানে কোনো ভূত দেখতে পেলে নাকি? এরকম করছো কেন? বিশালকে কিভাবে বলি? না বাবা, বললে সবকিছু জানতে পেরে যাবে। না না, ভূত নয়, মানে আমি। জেসিকার কথা শুনে এবং তাকে একটি ছেঁড়া ফাটা পোশাক পরে থাকা মহিলার দিকে বারবার তাকাতে দেখে বিশাল কিছুটা হলেও আন্দাজ করে জেসিকাকে বলে, ও আই সি, এতক্ষণে আমি বুঝলাম তুমি কেন এরকম করছিলে। তুমি ওই মুখ পোড়া মহিলাটিকে দেখে ভয় পাচ্ছ, তাই তো? এই যে আপনি, আপনার এরকম পোড়া মুখ নিয়ে মানুষের সামনে আসবেন না, বুঝেছেন? দেখছেন না জেসিকা আপনাকে দেখে ভয় পাচ্ছে? যান বলছি এখান থেকে, এখনই যান। না বাবু, কাউকে কিছু বলতে হবে না, আমি এখান থেকে চলে যাচ্ছি। আপনি শুধু ম্যাডামের খেয়াল রাখবেন, যেন ও কোনো কিছুতে কষ্ট না পায়। হ্যাঁ হ্যাঁ, সে আমি জানি, আমাকে শেখাতে আসতে হবে না। এটা আমার প্রপার্টি, একে কিভাবে ইউজ করতে হয় সেটা আমি ভালোভাবেই জানি। এই বলে বিশাল ও জেসিকা গার্ডেনের মধ্যে ঢুকে যায়। লাবণী কিছুক্ষণ তাদের ফলো করতে থাকে। শেষে তারা ভিড়ের মধ্যে হারিয়ে যায়। লাবণী তার বাড়িতে চলে আসে। আসলে লাবণী ছিল জেসিকার নিজের মা, আর সে দরিদ্র, তার মুখ পোড়া বলেই জেসিকা বিশালের সঙ্গে তার পরিচয় করায়নি। কিছুক্ষণ পর জেসিকা তার বাড়িতে চলে আসে, যেখানে লাবণী আগে থেকেই তার অপেক্ষা করছিল। দাঁড়াও জেসিকা, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। ও, তার মানে তুমি প্রশ্নের লিস্ট করে রেখেছো? তা বলো, আমাকে কি বলতে হবে? এটাই তো, যে ছেলেটা কে, আমার সঙ্গে কি সম্পর্ক, তাই তো? তাহলে আমি বলে দিচ্ছি, ও বিশাল, আর আমি ওকে পছন্দ করি। এখন আমাদের মাঝে কেউ আসুক, সেটা আমি কখনোই চাইবো না। এ তুই কি বলছিস মা? আমি কি তোদের পথের কাঁটা হব নাকি? আমি তোর মা, আমি এখন এটুকুও জিজ্ঞাসা করতে পারবো না? না, জিজ্ঞাসাও করতে পারবে না, আর আমাকে মানাও করতে পারবে না, কারণ তোমার এই পোড়া চেহারার জন্য আমি আমার জীবনে অনেক কিছু হারিয়েছি। এখন আমি বিশালকে হারাতে পারবো না। ছোটবেলা থেকে তোমার কারণে আমার বন্ধু নেই, বান্ধবী নেই, আর হয়তো তোমার এই পোড়া মুখের কারণে আমার বাবাও নেই। জেসিকা বকখালি পার্কের পাশেই মাধবপুরে তার মা লাবণী এবং তার দাদু ঋষিকেশ বাবুর সঙ্গে বাস করে। জেসিকা দেখতে খুব ভালো হলেও তার মা লাবণী দেখতে খুবই কুৎসিত ছিল। তার মুখে পোড়ার কালো দাগ ছিল, আর এটাই ছিল জেসিকার সমস্যা। তাদের দারিদ্রতা নিয়ে তার কোনোই আফসোস ছিল না, কিন্তু তার মাকে সে যখনই দেখতো তখনই তার খুব রাগ হতো। আর এমনই সেদিন সে তার রাগ প্রকাশ করছিল। ঠিক তখনই তার দাদু অর্থাৎ ঋষিকেশ বাবু তাকে একটি চড় মেরে বলে, চুপ করো নির্লজ্জ বেহায়া, তুমি কি বলতে বলতে কি বলছো? তুমি তোমার মায়ের সম্পর্কে কি জানো? না বাবা, আপনি ওকে কিছু বলবেন না, ও এগুলো শুনলে কষ্ট পাবে, যেটা আমি দেখতে পারবো না। তার থেকে ভালো ও আমাকে যা ভাবছে তাই ভাবুক। না মা, আমি অনেকদিন চুপ করে থেকেছি, কিন্তু আজ আর পারবো না। আমি তোকে সারা জীবন অপমান হতে দেখতে পারবো না। এই বলে ঋষিকেশ বাবু লাবণীর জীবনের ঘটনা বলতে থাকে। বহু বছর আগের ঘটনা, যখন জেসিকার জন্ম হয়নি, তখন জেসিকার বাবা অর্থাৎ দয়াল বাবুর সঙ্গে লাবণীর প্রথম বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই লাবণীর দুঃখের দিন শুরু হয়ে গিয়েছিল। লাবণীর বাবা ঋষিকেশ বাবু অত্যন্ত দরিদ্র ছিল, তাই বিয়েতে পণ হিসাবে ময়না দেবী অর্থাৎ দয়ালের মাকে সে তেমন কিছু দিতে পারেনি। আরে তুই এখানে শুয়ে আছিস? এখন এই বাড়ির কাজগুলো তোর বাপ এসে করে দিয়ে যাবে, নাকি নরক থেকে তোর মা এসে করে দিয়ে যাবে? মা, আপনি আমায় যা বলার তাই বলুন, কিন্তু আমার মৃত বাবা মায়ের ব্যাপারে দয়া করে কিছু বলবেন না। আর মা, আমি কাজই করছিলাম, কিন্তু শরীরটা খারাপ হওয়ায় এখানে এসে একটু বসেছি। হ্যাঁ, তাই তো আমার সহ্য হচ্ছে না। বাপের বাড়ি থেকে কিছু তো নিয়ে আসতে পারিসনি, আর এখানে এসে মহারানীর মতো আবভাব দেখাচ্ছিস। সকাল সকাল পুরো মুডটাই নষ্ট করে দিল। একে দেখলেই আমার গা জ্বলে যায়। ময়না দেবীর কথা শুনে লাবণী সেখান থেকে উঠে চলে যায়। অসুস্থ শরীর নিয়ে সে আবারও কাজ করতে শুরু করে। এটা শুধু সেদিনই নয়, এটা লাবণীর প্রতিদিনের ঘটনা ছিল। সে সবকিছুই মুখ বুজে সহ্য করছিল। দুঃখ শোনানোর মতো তার কেউ ছিল না।
সে দয়ালকে কিছু বলতে গেলে দয়ালও তাকে কথা শোনাতো। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায়। একদিন, এই মুখ পুরি, এভাবে আমার চোখের সামনে কতদিন ঘুরবি? সারা বছর বসে বসে খেয়ে সার হচ্ছিস? তোর গর্ভে কোনো ছেলে জন্মাবে নাকি এরকমই বন্ধাই থেকে যাবি? মা, আমার গর্ভে ছেলে আসছে না, তাতে আমার কি দোষ বলুন? ছেলে মেয়ে তো ঈশ্বরের দান। চুপ কর বন্ধা, আর যতদিন না তুই মা হতে পারিস আমার চোখের সামনে এসেও দাঁড়াবি না বলে দিলাম। একে তো এই বাড়িতে এসে এই বাড়ির আয় উন্নতি কমে গেছে, এখন বন্ধা হলে আমার বংশের উন্নতিও ঘটবে না। মা, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি ভেবেই রেখেছি। ওকে আমি আর কিছুই বলবো না। আমি একটা বিয়ে করে নিয়ে আসবো, আর তার বাচ্চা হলে ও এমনিতেই লজ্জাতে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে। হে ঈশ্বর, তুমি আমার প্রার্থনাকে স্বীকার করো, না হলে দয়াল বিয়ে করে নিয়ে এলে আমার সবকিছু শেষ হয়ে যাবে। ঈশ্বর হয়তো লাবণীর মনস্কামনা শুনে নিয়েছিল, তাই কয়েকদিনের মধ্যেই লাবণীর গর্ভে একটি সন্তান আসে। লাবণী সন্তানের সুখবর পেয়ে খুবই খুশি হয়েছিল। কিছুদিনের জন্য হলেও দয়ালের বাড়িতে সে তার প্রাপ্য সম্মানও পেয়েছিল। এভাবে আরো কয়েক মাস কেটে যায়। অবশেষে লাবণী একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। লাবণীর মেয়ে সন্তান হয়েছে শুনে ময়না দেবী আরো বেশি রেগে যায়। সে দয়ালকে বলে, এই তুই দেখলি তো আমি যা বলেছিলাম তাই হলো। একে তো এই কালমুখীকে নিয়ে এতদিন আমি জ্বলছিলাম, আর এখন আবার ওর মতোই একটা মেয়েকে জন্ম দিয়েছে। হ্যাঁ মা, আমিও তাই ভাবছিলাম, কিন্তু আমাদেরই বা কি করার আছে বলো? ওদেরকে তো আমাদের বাড়িতে আনতেই হবে। না, সেটা কখনোই সম্ভব নয়। আমি ওদেরকে এই বাড়িতে কখনোই দেখতে চাই না। তুই বরং এক কাজ কর, এই নে, এই অ্যাসিডের বোতলটা নিয়ে যা আর ওদের মুখে ঢেলে দে, আর ওদের মুখ পুড়িয়ে দে। ওরা যেমন মুখ পুড়েই থাকুক, আর ওই পোড়া মুখ নিয়ে আমাদের বাড়িতে এলে আমরা ওদেরকে চিনি না বলে তাড়িয়ে দেব। মায়াদেবীর কথা শুনে দয়াল অ্যাসিডের বোতলটি নিয়ে হসপিটালে যায়। তখন লাবণী তার মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিল। ঠিক তখনই দয়াল তাদেরকে উদ্দেশ্য করে অ্যাসিড ছুড়ে দেয়। লাবণীর মুখে অ্যাসিড লাগার ফলে তার ঘুম ভেঙে যায়। সে তার মেয়েকে হাত দিয়ে আড়াল করে। সে নিজের এবং তার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে তার বাবা ঋষিকেশ বাবুর কাছে চলে আসে। সমস্ত ঘটনা শোনার পর জেসিকা তার ভুল বুঝতে পারে। সে লাবণীর কাছে ক্ষমা চাইতে থাকে। লাবণীও তাকে ক্ষমা করে দেয়। তাহলে মা, বিশালের যদি আমাকে নিয়ে সমস্যা থাকে তাহলে তোরা দুজনে বিয়ে করে নে, আর আমি কথা দিচ্ছি আমি তোর মা হয়ে তোদের সামনে কখনোই আসবো না। না মা, আমি তোমাকে ছেড়ে কিছুই করব না, আর যে আমাকে ভালোবাসবে সে আমাকে নিশ্চয়ই গ্রহণ করবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি তোমার সবকিছুই জানতে পেরে গেছি জেসিকা। এই সামান্য ব্যাপার তুমি আমার কাছ থেকে আড়াল করলে, যেটা তুমি আগে বললে আমি এমনিতেই কিছু ভাবতাম না। আর মা, আপনিও আমায় ক্ষমা করে দেবেন। সেদিন আপনাকে না চিনেই অনেক বড় ছোট কথা বলেছি। এটা শোনার পর সকলেই খুব খুশি হয়। বিকাশ কয়েকদিনের মধ্যেই তার বাড়িতে বলে জেসিকার সঙ্গে বিয়ের দিন পাকা করে ফেলে। কিছুদিনের মধ্যেই বিকাশ ও জেসিকার বিয়ে হয়ে যায়। তারা সকলে মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।